সুধীবৃন্দ, আমি মীর হোসেন বলছি। আজকে আমরা ঢাকা শহরের আর্থকোয়েক রিলেটেড কিছু সমস্যা নিয়ে আলাপ আলোচনা করব। এর মধ্যে অনেকে বলছেন ঢাকা শহরে কোনো বড় আকারের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই, আবার অনেকে বলছেন যে হ্যাঁ হবে। সেই বিষয়ে কিছু আলোচনা করা হবে। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করার জন্য। গত পর্বে আমি যে বলেছিলাম ল্যান্ড সাবসিডেন্স হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তিরা বলছেন তাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 12 মিলিমিটার পার ইয়ার। এখন এটা হলো যে আমাদের গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশনের ফলে, কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস, বাদিকের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, 1959-এ মর্গ্যান এন্ড ম্যাককেন্টিয়ার দুইজন জিওলজিস্ট কাজ করেছিলেন। তারা সাবসাইডেন্স এরিয়াগুলি দেখিয়েছেন। নিচের দিকে গ্যাঞ্জেস রিভার, পদ্মা রিভার, এই এরিয়াটা সাবসাইডিং, এবং ব্রহ্মপুত্র রিভারের ডান দিকে আমার ম্যাপের মধ্যে এবং সিলেট বেসিন, এই সমস্ত এরিয়াতে সাবসাইডেন্স হচ্ছে ডিউ টু সেডিমেন্টেশন অ্যান্ড টেকটনিক অ্যাক্টিভিটিস। ডেল্টাতে এটা একটা কমন ব্যাপার, কিন্তু গত 50 বৎসরে ম্যান মেড, যা আমরা বলছি আমরা পানি উত্তোলন করতেছি, ওভার পাম্পিং করতেছি, এবং ন্যাচারাল সেডিমেন্টেশন এন্ড টেকটনিক প্রসেসের ফলে টোটাল কতটুকু সাবসিডেন্স হয়েছে, এক এক ফুট, 2 ফুট, 3 ফুট, এটা বিশেষ জানা দরকার। এই জন্য যে ভবিষ্যতে সি লেভেল আরো নিচে নেমে যেতে পারে, সি লেভেল রাইজ করছে। তো সেই অনুযায়ী যারা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ডেভেলপার, তাদের এই জিনিসগুলি প্রয়োজন জানা। কেননা বিভিন্ন দেশে এখন কিন্তু, যেমন জাকার্তা ইন্দোনেশিয়ার অনেক এরিয়া পানি নিচে চলে গেছে, এবং আরো অনেকগুলি দেশ, ব্যাংকক, চায়নার বিভিন্ন অংশ, এবং এটা যাবে। কিন্তু তাই বলে এই সমস্ত ভবিষ্যতের প্ল্যানিং গুলিকে আমাদের অন্যভাবে করতে হবে, যেন পানির মধ্যেও আমাদের বিল্ডিং গুলি টিকে থাকতে পারে বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলি থাকে, কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেভাবে প্ল্যান করতে হবে। তো আমাদের টোটাল ল্যান্ড সাবসিডেন্সটা জানা দরকার ঢাকা শহরে। আর্থকোয়েক নিয়ে অনেকে বলছেন হবে না, যেমন স্টেকলার এন্ড ডক্টর হুমায়ুন, তারা বলছেন যে বড় আকারের ভূমিকম্প হবে ঢাকায়। আবার মীর ফজলুল করিম তাদের বিরোধিতা করেছেন, এবং আরো অনেকে। তো সে বিষয়গুলি আমরা কিছু দেখব। আজকে আমরা রিজিওনাল টেকটনিক্স নিয়ে কিছুটা আলাপ আলোচনা করব। আমার একটা সুযোগ হয়েছিল 1982-তে এ গ্রুপ অফ জিওলজিস্টের সাথে কাজ করার। ডান দিকের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, টেকটনিক স্কিম অফ বাংলাদেশ এন্ড অ্যাডজেসেন্ট এরিয়াস, আমি তাদের সাথে কাজ করেছি। বেসিক্যালি আমি তখন ইয়াং জিওলজিস্ট, দিন রাত কাজ করেছি জানার জন্য, শেখার জন্য অনেক কিছু। আমরা সাইসমিক, গ্রেভিটি, অ্যারোম্যাগনেটিক, ওয়েল লগিং, ড্রিলিং ডেটা নিয়ে কাজ করেছি, এবং পূর্বের যত 82 এর আগে যত টেকটনিক ম্যাপ এবং লিটারেচার ছিল, আমরা রিভিউ করে এই ম্যাপটা তৈরি করেছি। আর বাদিকের যে ম্যাপটা, এখনো এখানে ওল্ড ডেটা নিয়ে লোকজন কাজ করছে, এবং সরাসরি কয়জন কাজ করেছে আমার জানা নাই। তবে এই বিষয়গুলি ভালোভাবে দেখা দরকার, কেন আমাদের একটা ইউনিফাইড ম্যাপের প্রয়োজন। এখন যে যার মতো করছে, অনেকে মিসলিড হচ্ছে, অনেকে ভুল তথ্য দিচ্ছে। এটা থেকে অবসানের জন্য একটা ইউনিফাইড টেকটনিক ম্যাপ অফ বাংলাদেশ করতে হবে। এখানেও তাই, আমি কালার দিয়েছি ডান দিকে। অ্যান্ড আমি যাদের সাথে কাজ করতেছি তারা অনেক অনেক এক্সপেরিয়েন্স, আমার সৌভাগ্য হয়েছিল তাদের সাথে কাজ করার জন্য। আর এখনো যারা কাজ করছেন, আমি তাদেরকে অনুরোধ করব
যে আপনার এই ম্যাপটা, ডান দিকের ম্যাপটা লিটারেচার পাবলিশ হয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেন এবং কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করেন। এই কাজটা এখানে করেছে যে ক্রিস এনার্জি, একটা অয়েল কোম্পানি, বাংলাদেশে কাজ করেছিলেন। এখন আমি এখানে একটা ফল্টের কথা বলবো, সেটা হলো নর্দার্ন সুন্দা থ্রাস্ট ফল। এই যে বাঁদিকে দেখতেছেন, একেবারে বাঁদিকের ম্যাপে বাংলাদেশ ঘেঁষে এটা চলে গেছে। এখন প্রশ্ন হলো তারা এই ফলটাকে কিভাবে বাংলাদেশ কোস্টাল, এটা হলো কোস্টাল চিটাগং কোস্টাল ফল্টের সাথে জয়েন করেছে। যদি এরকম থ্রাস্ট হয় তাহলে এই সমস্ত এরিয়া আপনার ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হবে, এবং তার সাথে আরো রয়েছে ওখানে ডাউকি ফল। আর ডান দিকের ম্যাপটা আরেকটু ওনারা কতগুলি ফল দেখিয়েছেন এবং স্ট্রাকচার দেখিয়েছেন এবং সংক্ষেপে বলেছেন dominated by India, Asia coalition and subduction। তো অনেক উপাত্ত এখানে আছে যা আমাদের রিভিউ করার প্রয়োজন আছে ভবিষ্যতে। বাদিকের ম্যাপটা করেছে একটা অয়েল কোম্পানি, এবং তারা বাংলাদেশের ভিতর দিয়ে কোনো থ্রাস্ট বা সাবডাকশন জোন ফল্ট দেখান নাই বা সাবডাকশন বাউন্ডারি দেখান নাই, বাট ইটস ভেরি ইনফরমেটিভ। তাদের লিটারেচার গুলিও আমরা ভবিষ্যতে রিভিউ করতে পারি। ডান দিকে যে ম্যাপটা, এই গ্রুপ অফ ইন্ডিয়ান জিওলজিস্ট কাজ করেছেন এবং সেডিমেন্ট বা রক ডেটা কালেকশন করেছেন। তারাও দেখিয়েছেন বাংলাদেশের ভিতরে সে ধরনের কোনো ফল্ট নেই। তবে ক্রিস এনার্জি যেটা দেখিয়েছেন এটা অনেকটা আমি কনভিন্স, বাট আই হ্যাভ টু লুক ইনটু দি কিভাবে তারা জয়েন করেছেন, এটা জানার ব্যাপার, এটা বুঝতে হবে, কারণ এটার ফল্ট গুলি অনেক বড় ধরনের জিও হ্যাজার্ডস। এখানে যে ম্যাপটা, আগে ডান দিকের ম্যাপটার কথা বলি। একটা গ্রুপ অফ চাইনিজ জিওলজিস্ট, জিওফিজিস্টরা কাজ করেছেন ডান দিকের ম্যাপে, এবং তারা তিনটা বাউন্ডারি দেখিয়েছেন। উপরের দিকে যে সলিড গোল্ডেন কালার, এটা হলো কন্টিনেন্টাল সাবডাকশন বাউন্ডারি। আচ্ছা, তারপরে যে ডান দিকে রেড সলিড লাইন উইথ রেড ডটস, এটাকে তারা বলতেছেন ট্রানজিশন ফ্রম ওশেনিক টু কন্টিনেন্টাল সাবডাকশন, যা আমাদের বাংলাদেশের এই কোনাটার এদিকে যত ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। আর তার নিচে যে ব্লু লাইন সলিড, এটাকে তারা বলতেছেন ওশেনিক সাবডাকশন। তো এই তিনটা বিষয় যদি আমাদের জানা থাকে, তিনটা সাবডাকশন বাউন্ডারি, তখন আমাদের একটা ভালোভাবে ভালো আইডিয়া হয়, যা থেকে আমরা বুঝতে পারি এবং আমাদের বাংলাদেশের ভিতরে এবং অ্যাডজেসেন্ট এরিয়ার টেকটনিক সম্বন্ধে যদি জানি, তখন আর্থকুয়েক সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা হবে। আর বাদিকে যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, ডান দিকের ম্যাপটাতে যে রেড সলিড লাইন, এরা চাইনিজ গ্রুপ অফ সায়েন্টিস্ট কাজ করেছেন। তারা বলতেছেন ইস্টওয়ার্ড সাবডাকশন অফ ইন্ডিয়ান প্লেট বিনিথ দ্য ইন্ডো মায়ানিজ আর্ক revealed by টেলিসাইসমিক পি ওয়েভ টমোগ্রাফি। সুতরাং তারা বেশ ভালো কাজ করেছেন, আরো কাজের প্রয়োজন আছে টু ভেরিফাই অল অফ দিস। আচ্ছা, এরপরে আসে দেখেন বাঁদিকে যে ম্যাপটা দেখতেছেন, এখানে আমাদের জিওলজিস্ট ডক্টর হুমায়ুন আক্তার এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি স্টেকলার মাইকেল স্টার, তারা কম্পাইল করেছেন লট অফ ইনফরমেশন দেয়ার। আমার একটা ধারণা তাদের এ থেকে যে তারা ভূমিকম্পের যেই ডেটাগুলি ওখানে উপস্থাপন করেছেন, আপনারা দেখেন ডেপথ 100+, যেখানে মোটামুটি সেই দিকে সেই ট্রেন্ডে সাবডাকশন জোনটাকে কল্পনা করা যেতে পারে। ইউজুয়ালি
Oceanic and continental subduction is very deep, 200 meter, 300 meter, kilometers, 400 কিলোমিটার হয়ে থাকে। এখানে আমরা 100+ কিলোমিটারের রেকর্ড দেখছি। যদি এগুলি ক্লোজ, আমরা 100% কোনো জায়গা থেকে এই সমস্ত ব্যাপার সার্টেন হতে পারবো না, বাট ভেরি গুড ইনফরমেশন। আপনারা জানেন যে 60 দিকে এই জিপিএস সিস্টেম ডেভেলপড হয় এবং এর মাধ্যমে প্লেটের ভেলোসিটি এবং ডিরেকশন, মুভমেন্ট এগুলি আমরা জানতে পারি। তো আমাদের এই ঢাকার আশেপাশে রিজিওনাল এরিয়াতে নর্থ অফ ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা এন্ড ইন্ডিয়ান প্লেট সাবডাকশন, এই সমস্ত এরিয়াতে জিপিএস এর মাধ্যমে বোঝা যায় যে এটা সাবডাকশন, অবলিক সাবডাকশন এরিয়া। বাট জিওলজিস্টরা এর অনেক আগেই ফিল্ড জিওলজিক্যাল স্টাডির মাধ্যমে বলেছেন এখানে সাবডাকশন জোনের ফলে এই আমাদের দেখা যায় যেটা অবলিক সাবডাকশন তারা প্রুফ করেছেন, এবং জিওফিজিক্স যে জিপিএস তাও প্রুফ করে। আমরা জিওলজিস্ট হিসাবে, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখা দরকার যে 1970 থেকে 2016 ডেটা নিয়ে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা কাজ করছেন এবং তারা দেখিয়েছেন প্লেট কিভাবে মুভ করতেছে নর্থ ইস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এবার ডান দিকের ম্যাপটাতে অনেক ইনফরমেশন আছে, ফল্টগুলি আছে এবং জিপিএস এর অনেক ডেটা আছে। এন্ড এই সমস্ত ডেটাগুলি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাংলাদেশ টেকটনিক ভালোভাবে বুঝার জন্য। তো আমি মনে করি যে আমি কত বছর আগে কাজ করেছি, শুধু তাই নয়, আমি আমেরিকাতে এসে প্লেট টেকটনিক কোর্সটা 1989 প্রথম কোর্সটা নিয়েছি এবং আমেরিকার যে গ্লেসিয়ার টেকটনিক ম্যাপ করার জন্য আমি কাজ করেছি উইথ ইউনিভার্সিটি অফ রেজাইনা। এন্ড সেখানে যে আমরা প্রায় 3 মাস ছিলাম, ওই ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করেছি। তো এটা হলো আমার একটা রিসার্চ প্রজেক্ট ছিল, and I have learned a lot out of that. তো আমি মনে করি যে বাংলাদেশে যে যার ইচ্ছা মতো এই সমস্ত টেকটনিক ডেভেলপ না করে সবাই কম্বাইন্ডলি কাজ করা দরকার। এর মধ্যে যে সমস্ত ইনস্টিটিউট গুলি আমাদের কাজ করা দরকার, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, পেট্রো বাংলা, বাপেক্স, এই বাপেক্স এর কাছে সবচেয়ে বেশি ডেটা আছে, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, পেট্রোলিয়াম ইনস্টিটিউট, geological departments of all universities in Bangladesh should join and develop a plan. এবং আমি মনে করি যারা বড় কর্মকর্তা আছেন প্রত্যেকটা ইনস্টিটিউটের সাথে জিওলজিস্টরা যোগাযোগ করে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। আমি যে ম্যাপটার সাথে কাজ করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন কত কাজ করেছি ওখানে। আমরা সবার ডেটা অ্যানালাইজ করেছি, পজিটিভ নেগেটিভ সব দিকে উঠেছি নিরপেক্ষভাবে। তারপরেও যদি প্রয়োজন হয় আমি এখনো আছি, অন্যরা এখন সবাই বৃদ্ধ হয়ে গেছেন, বিদেশিরা নাই, সুতরাং তারা কতটা হেল্প করতে পারবেন জানি না, বাট আই এম রেডি টু হেল্প। এবার এই কনসেপ্ট নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশে ঢাকার মধ্যে দিয়ে মেগা ট্রাস্ট, এটা কলাম্বিয়া ইউনিভার্সিটির ডক্টর মাইকেল স্টেকলার এবং ঢাকা ইউনিভার্সিটি ডক্টর, উনি ভিসি হয়েছিলেন একটা ইউনিভার্সিটিতে, ডক্টর হুমায়ুন আক্তার এবং আরো অন্যান্যরা কাজ করেছেন। তারা মনে করেন বাদিকে ম্যাপটা, 3টা ম্যাপ মনে করেন যে ঢাকা শহরের মাঝখান দিয়ে একটা থ্রাস্ট ফল্ট আছে, and they joined with the সুন্দর নর্দার্ন থ্রাস্ট ফল্ট। যদি এটা হয় তাহলে থ্রাস্ট হলে ঢাকা শহরে অনেক ক্ষয়ক্ষতি হবে, একেবারে ক্যাপিটাল দিয়ে গেছে। আর অন্যদিকে যে ফল্ট লাইনটা আমরা কোস্টাল, এটা ক্রিস এনার্জি যেভাবে দেখিয়েছে সেটা মনে হয় মোর রিজনেবল দেন দিস ওয়ান, এবং তাদের অনেক ডেটা আছে। বাট ডক্টর স্টিকলারদের কোনো আমি ডেটা পাই না। এই যে আপনারা দেখেন ঢাকার মধ্য দিয়ে মাঝখানে যে থ্রাস্ট ফলটা দেখিয়েছেন, তারপরে একেবারে ডান দিকের ম্যাপে সেই ফলটা
দেখিয়েছেন, কিন্তু আমরা পাই নাই। আমাদের একজন আমার 2-3 বছরের উনি জুনিয়র হবেন, ভেরি শার্প একজন জিওলজিস্ট, আবিদ লুধি ফার্স্ট এটাকে রেকগনাইজ করেন। তারপরে মীর ফজলুল করিম, তারপরে আসছেন আমাদের একজন টিচার, উনি করেন নাজ হুসেন স্যার। দেন আমাদের একজন সিনিয়র ভাই আছেন ডক্টর আহাদ চৌধুরী। আমার একটা জুনিয়র ভাইও আছেন সেখানে, হাইড্রোজিওলজিস্ট Abdul Noor, I myself, we started looking into it and discuss. We couldn't find any evidence. সুতরাং এটাকে গ্রহণ করা যায় না সাইন্টিফিক ওয়ে। বাট তারা যে জিপিএস ডেটাগুলি এবং অবলিক ফল্ট, অবলিক সাবডাকশন দেখাচ্ছেন, দ্যাট ইজ ট্রু। এবং এগুলির রেকর্ড আমাদের জিওলজিস্টদের দেখতে হয়, এবং জিওলজিক্যাল রিপোর্টগুলিতে আমরা যে কাজ করেছি তখন অতটা বুঝি নাই। এই যে তারপরে ওনারা এই সমস্ত ম্যাপে আরো দেখিয়েছেন, সেই জিনিসগুলি আমরা থ্রাস্ট ফল, দেন ডরমেন্ট ফল্ট, ফল্ট বাউন্ডারিজ, সেগুলি যে দেখিয়েছেন সেগুলি আমরা সহজেই অ্যানালাইজ করতে পারবো। আমাদের কাছে প্রচুর ডেটা আছে পেট্রো বাংলা বা অন্যান্য ইনস্টিটিউটের সাথে, কিন্তু তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই যে অবলিক সাবডাকশন স্টিল অ্যাক্টিভ, ইটস গোয়িং অন। আমার কোনো এতে সন্দেহ নাই, কারণ আমি আরেকটু অ্যাজ এ জিওলজিস্ট আমি জিওলজির এভিডেন্স দেখতে পছন্দ করি, এবং সেই অনুযায়ী আমি অ্যানালাইসিস করেছি, আপনাদের একটু পরে দেখাবো। জিওলজিক্যাল এভিডেন্স অফ অবলিক সাবডাকশন ইন বাংলাদেশ। এখানে যে দুইটা ম্যাপ দেখতে পাচ্ছেন, প্রথম ম্যাপটা হলো জিওলজিস্ট সবাই বুঝবেন প্লায়োসিন টাইমের ড্রেনেজ প্যাটার্ন। আমাদের একজন সিনিয়র জিওলজিস্ট মকবুল এলাহি এবং তার জার্মান গ্রুপ লিডার কাউন্টারপার্ট ছিলেন তিনি, তার নাম হলো ডক্টর কার্ল হিলার, তারা এই ম্যাপটা ডেভেলপ করেছেন। আপনারা যদি দেখেন ম্যাপের এক্সিস গুলা, অ্যালাইনমেন্ট গুলা প্রত্যেকটা স্ট্রাকচারের, এটা নর্থ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট। এখন অবলিক সাবডাকশনের ফলে এটা হয়েছে। তেমনি ভাবে বা দিকে যে আমার দুইজন কলিগ ছিলেন, ওরা মিস্টার ইমাদ-উদ্দিন এবং আজিজ খান, এবং জার্মান জিওফিজিসিস্ট আসমান, তারা এই ম্যাপটা করেছিলেন। আই থিঙ্ক ইটস অন বেস অফ ডুপিটেল অর টপ বুকাবিল, ইয়েস বুকাবিল ফরমেশন, বিটুইন বুকাবিল এন্ড ভুবন। আমি ভুলেও যাচ্ছি, এত বছর আগে করেছি, বাট আই ডিড রিমেম্বার। As a result, I pulled these maps, এবং আমি মকবুল এলাহি সাহেবের সাথে আলাপ করেছিলাম, ওনার কি তখন চিন্তা করেছেন কিনা যেটা আমি বলছি। তখন আমাদের কাজ ছিল অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন, আমরা রিজিওনাল টেকটনিকটা এতভাবে দেখি নাই, বা এই স্ট্রাকচারগুলি যে রিজিওনাল টেকটনিকের কারণে ডেভেলপ করেছে অবলিক সাবডাকশনের কারণে। হোয়াট হ্যাপেন, অবলিক সাবডাকশনের ফলে অবলিক কম্প্রেশন হয়েছে, এটা সহজেই বোঝা যায় তার অ্যালাইনমেন্ট থেকে, and GPS আরো ভালোভাবে এটাকে প্রুভ করে দিয়েছে। সো ইট ইজ নট নিউ। মায়োসিন টাইমে একই অবস্থা, এবং প্লায়োসিন টাইমে একই অবস্থা, সাবডাকশন হচ্ছে, অবলিক সাবডাকশন। এবং আমি মনে করি ইওসিন টাইমেও, এবং এখন যদি কেউ আমরা সারফেস জিওলজিক্যাল ম্যাপ স্টাডি করি, ইরোশনের জন্য অনেক ডিস্টরশন হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, যদি এরিয়াল ফটোগ্রাফ নিয়ে এখানে দেখি, আমাদের স্ট্রাকচারের অ্যালাইনমেন্ট ঠিক একই রকম। দিস ইজ দি রেজাল্ট অফ অবলিক সাবডাকশন, এতে কোনো সন্দেহ নেই। Any possibility of large scale earthquake in Bangladesh in the future? Historical data বলছে হবে। এখন definition of high and low, 7.5 could be low to someone, 8.2 could be high. এ নিয়ে আমাদের মধ্যে মীর ফজলুল করিম সাহেব বেশ অনেকটা কাজ করেছেন, উনি অনেকটা ডক্টর স্টিকলার সাথে আলোচনা করেছেন। হ্যাঁ, যদি ফল্ট থাকে, আমি মনে করি এবং আমার সাথে মনে করি, যদি ঢাকার মধ্যে দিয়ে ফল্ট, সেই থ্রাস্ট ফল্ট হয় এবং কোনো আর্থকুয়েক ক্রিয়েট হয় এর মাধ্যমে, ইয়েস ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু কত মাত্রার হবে এইটা তারা যেভাবে করেছেন এটা আর্গুয়েবল। এবং যেহেতু আমরা কোনো এভিডেন্স দেখি না, আমি সরাসরি বলতে ভালোবাসি যে এখানে
তেমন ভূমিকম্প হবে না, কিন্তু কোস্টাল চিরং ফল, ডাউকি ফল এবং আমাদের আরেকটা মধুপুর ফল, এগুলি যদি রিজেনারেট হয় ডিউ টু টেকটনিক অ্যাক্টিভিটিস, হ্যাঁ হতে পারে, বাট নট সার্টেন। আর হলেই কি, এখন আমাদের টেকনোলজি এত ডেভেলপ হয়েছে, আমাদের হ্যাজার্ড গুলি চিহ্নিত করে নতুন ভাবে আমাদের এগিয়ে যেতে হবে, যেন আমাদের জনসাধারণ এর সুফল ভোগ করে। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করেছেন আসনাল্লাহ ইউনিভার্সিটি, বুয়েট এবং জিওটেকনিক্যাল গ্রুপ অফ নেপাল, তারা মিলে। লুক এট দিস, 750 মানে 2015 নেপাল আর্থকোয়েক, 750 কিলোমিটার দূর থেকে কেমন করে ঢাকায়, সিলেট, চিটাগং, নোয়াখালী, বরিশাল কাছাকাছি বিভিন্ন জায়গায়, এই ম্যাপটা থেকে আপনি বুঝতে পারবেন যে how seismic wave travels and what kind of seismic is responsible for damaging some buildings, schools, etc. in Bangladesh. এটা নিয়ে বিশেষ আমাদের গবেষণার দরকার। আমাদের দেশে আমি আগেই বলেছি একটাতে যে ইউনিভার্সিটিগুলো গবেষণার জন্য পয়সা দেওয়া হয় না, সুতরাং তারা সেভাবে করতেও পারে না। এই ছোটখাটো আর্টিকেল লিখে কিন্তু এতে ডেটা কালেকশনের যে কত খরচ, সেই ব্যাপারগুলি আমাদের এখনো হয় নাই, এদিকে জনসাধারণের মনোযোগ দেওয়া উচিত। তো আজকে এই কথাই রইল, পরবর্তী পর্যায়ে আমি আপনাদের সাথে ঢাকা শহরে আরো কিছু এভিডেন্স দেখাবো যে কি হতে পারে বা আপনারা কি মনে করেন, সেই বিষয়গুলো আমাদের সকলেই জানা উচিত। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ফর ওয়াচিং, এন্ড 7 পার্টের জন্য আমন্ত্রণ জানাচ্ছি যেন আপনারা দেখেন এবং সবাইকে শেয়ার করেন, কেন আমাদের ছোট বড় সবারই জানা উচিত। ভয়ের কিছু নাই, টেকনোলজি আছে, উই শ্যাল ওভারকাম এই সমস্ত প্রবলেম। কিন্তু যদি সায়েন্সকে আমরা গুরুত্ব না দিই, তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। Again, my slogan is take charge of your water and environment, protect your future generations. সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।